আমাদের আজকের আলোচনার বিষয়ে শেষ অঙ্ক। এটা একটা দারুণ রহস্য গল্প এক শ্রোতা পাঠিয়েছেন আমাদের। আর মানে এর মধ্যে এতগুলো স্তর আর চমক আছে যে আমরা এটা নিয়ে কথা বলার লোভটা ঠিক সামলাতে পারলাম না। একদমই তাই। এটা কিন্তু শুধু একটা সাধারণ খুনের গল্প নয়। এখানে অতীত, বর্তমান, পাপ, প্রতিশোধ সব মিলিয়ে এমন একটা জাল বোনা হয়েছে যা পাঠককে শেষ পর্যন্ত একেবারে আঁকড়ে ধরে রাখে। আর গল্পের শুরুটাই তো গায়ে কাটা দেওয়ার মতো। কোনো ভূমিকা ছাড়াই লেখক আমাদের একেবারে একটা খুনের দৃশ্যের মধ্যে ফেলে দেন। আমরা দেখছি ঘুমের মধ্যে একজনের গলা টিপে ধরা হয়েছে। সে ছটপট করছে নিঃশ্বাস নেওয়ার জন্য, শরীরটা নীল হয়ে আসছে। কিন্তু সেই অদৃশ্য হাতের চাপটা একটুও কমছে না। শেষে সব শান্ত। আর ঠিক তারপরেই খুনের বলনার পরেই একটা অদ্ভুত সংলাপ শোনা যায়। ফিসফিস করে কেউ বলছে, আজ মুক্তি, ওহ আনন্দ। হ্যাঁ, এই সংলাপটা এটা শুরুতেই স্পষ্ট করে দেয় যে এই খুনটা কোনো সাধারণ অপরাধ নয়। এটা এক ধরনের মুক্তির বহিঃপ্রকাশ। ঠিক, যে খুন করছে তার কাছে এটা যেন একটা লম্বা প্রতীক্ষার শেষ। আর এই মুক্তি শব্দটা এটা গল্পের শেষে গিয়ে কিন্তু একটা অন্য মাত্রা পাবে। একদম। এই শুরুর দৃশ্যটা শুধু পাঠককে চমকে দেওয়ার জন্যই না, এটা পুরো গল্পের থিমটাকে মূল সুরটাকে বেঁধে দেয়। এরপর গল্পটা সোজা 5 দিন এগিয়ে যায়। হ্যাঁ, একটা ফ্ল্যাট থেকে পচা গন্ধ। প্রতিবেশীরা পুলিশে খবর দেয় আর পুলিশ এসে দরজা ভাঙে। আর ভেতরে তারা যা দেখে তা হলো রাহুল সিংঘানিয়া নামের এক ব্যবসায়ীর পচনধরা মৃতদেহ। ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি, যিনি এই কেসের তদন্তকারী অফিসার, তিনি তো বেশ অভিজ্ঞ লোক। দেখেই বোঝেন যে এটা শ্বাসরোধ করে খুন। আর হত্যাকারী যে খুন করেছে সে অত্যন্ত শক্তিশালী। এখানেই তো প্রথম রহস্যটা দানা বাঁধে। রাহুল সিংঘানিয়া এলাকার একজন অত্যন্ত সম্মানিত ভদ্রলোক হিসেবে পরিচিত। তার মতো মানুষের এমন শত্রু কে থাকতে পারে? আর তার থেকেও বড় কথা হলো, অ্যাপার্টমেন্টের এত কড়া নিরাপত্তা, অথচ কেউ কিছু জানতে পারল না। কোনো চিৎকার নেই, কোনো ধস্তাধস্তির আওয়াজ, কিচ্ছু না। এটা একটা ক্লাসিক মিস্ট্রি সেটআপ, তাই না? হ্যাঁ। একজন ভিকটিম যার বাইরের জীবনটা একেবারে নিখুঁত, কিন্তু তদন্ত যত এগোবে আমরা দেখব তার সেই নিখুঁত পর্দার আড়ালে অনেক অন্ধকার দিক লুকিয়ে আছে। লেখক এখানে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছেন। রাহুল সিংঘানিয়া কি সত্যিই ততটা নিরীহ ছিল যতটা তাকে মনে করা হতো? ইন্সপেক্টর সোমনাথও ঠিক এটাই ভাবছিলেন। তিনি রাহুলের পারিবারিক প্রেক্ষাপটটা খতিয়ে দেখতে শুরু করেন। জানা যায় রাহুলের মা ছোটবেলায় মারা যান, বাবা আবার বিয়ে করেন। সৎ মা বিশাখা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, কিন্তু বাবার প্রশ্রয়ে রাহুল কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। আর এই সূত্র ধরে ইন্সপেক্টর সোমনাথ যান রাহুলের বাবার সাথে দেখা করতে। আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। ঠিক, কারণ সাধারণত সন্তানহারা একজন বাবার যে প্রতিক্রিয়া হওয়া উচিত, রাহুলের বাবার আচরণ তার ঠিক উল্টো। হ্যাঁ, ইন্সপেক্টর যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কাউকে সন্দেহ করেন কিনা, তখন তার উত্তরটা ছিল একেবারে চমকে ওঠার মতো। উনি বললেন, ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকা ভালো, স্কাউন্ড্রেল একটা। ভাবা যায় কোনো বাবার মুখ থেকে নিজের মৃত সন্তানের জন্য এই ধরনের কথা শোনাটা কতটা অস্বাভাবিক। এই সংলাপটা কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক ঝটকায় লেখক রাহুলের বাবাকে আমাদের সন্দেহের তালিকায় একেবারে ওপরে নিয়ে এলেন। ঠিক, মনে হয় এই উদাসীনতার পেছনে কারণটা কি? এটা কি শুধু বিরক্তি, নাকি কোনো গভীর অপরাধবোধ ঢাকার চেষ্টা? ইন্সপেক্টর সোমনাথও এই অস্বাভাবিক আচরণটা লক্ষ্য করেন। তিনি একটা মোক্ষম প্রশ্ন করেন যা একেবারে তীরে গিয়ে বিঁধে যাওয়ার মতো। তিনি জিজ্ঞেস করলেন, রাহুল আপনার নিজের ছেলেই তো, নাকি ওকে দত্তক নিয়েছিলেন? আর এই একটা প্রশ্নেই যেন বাঁধ ভেঙে গেল। রাহুলের বাবার এতক্ষণে সে কঠিন আবরণটা খসে পড়ল। তিনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, এসবই হচ্ছে আমার পাপের ফল। এখান থেকেই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমরা একটা সম্পূর্ণ নতুন দিকের সঙ্গে পরিচিত হই। রাহুলের বাবা তার কলেজ জীবনের একটা গল্প বলতে শুরু করেন। তখন তিনি বিশাল ধনী পরিবারের সুদর্শন, খুব অহংকারী এক তরুণ। মেয়েদের নিয়ে খেলা করাটা ছিল তার নেশা। এই চরিত্রটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা আর্কিটাইপ, দ্য নার্সিসিস্টিক ওয়েলদি ইয়াং ম্যান, যেভাবে সে যা খুশি তাই করতে পারে। লেখক এই আর্কিটাইপটা ব্যবহার করছেন গল্পের একটা গভীর থিম প্রতিষ্ঠা করার জন্য, যাকে বলা যেতে পারে জেনারেশনাল সিন বা বংশানুক্রমিক পাপ। এই জেনারেশনাল সিন বা বংশানুক্রমিক পাপের ধারণাটা হলো বাবা মায়ের করা ভুলের বা পাপের ফল তাদের সন্তানদের ভোগ করতে হয়।
অথবা সন্তানরাও একই ভুলের পুনরাবৃত্তি করে। একদম। এই গল্পে আমরা দেখব বাবা তার যৌবনে যে অন্যায় করেছিলেন তার ছায়া কিভাবে কয়েক দশক পরে তার ছেলের জীবন এবং মৃত্যুকে প্রভাবিত করছে। তার মানে বাবার অতীতটাই আসলে বর্তমানের খুনের রহস্য সমাধানের চাবিকাঠি। হ্যাঁ, তার গল্পে আমরা মাধুরী বর্মন নামের একটি মেয়ের কথা জানতে পারি। মাধুরী ছিল শান্ত, মেধাবী আর মধ্যবিত্ত পরিবারের। রাহুলের বাবার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। আর ঠিক এটাই তার ইগোতে আঘাত করে। মাধুরীকে জয় করাটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে ভালোবাসার অভিনয় করে, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মাধুরীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। কিন্তু তার উদ্দেশ্য হাসিল হয়ে যাবার পর সে মাধুরীকে খুব নিষ্ঠুরভাবে অপমান করে তাড়িয়ে দেয়। সবচেয়ে মর্মান্তিক অংশটা হলো মাধুরী যখন তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়, তখন সে হাসতে হাসতে বলে, তোমাকে আমি কোনোদিন ভালোবাসিনি, মেয়েদের নিয়ে খেলা করা আমার নেশা। এই প্রত্যাখ্যানের পর মাধুরী চুপচাপ চলে যায়। পরে দেখা যায় সে গর্ভবতী অবস্থাতেই ফাইনাল পরীক্ষা দিচ্ছে, তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ফ্ল্যাশব্যাকটা দুটো কাজ করে। প্রথমত, এটা রাহুলের বাবার চরিত্রের অন্ধকার দিকটা আমাদের সামনে তুলে ধরে। দ্বিতীয়ত, এটা রাহুলের খুনের জন্য একটা শক্তিশালী মোটিভ তৈরি করে। মাধুরী বা তার সন্তান কি কয়েক দশক পরে প্রতিশোধ নিতে ফিরে এসেছে, এই প্রশ্নটা পাঠকের মনে গেঁথে যায়। তাহলে বাবার এই স্বীকারোক্তি কেসটাতে একটা বিরাট মোড় এনে দিল। তদন্ত এখন আর শুধু রাহুলের খুনের মধ্যে সীমাবদ্ধ নেই, একটা পরিণত পাপের সঙ্গে জুড়ে গেছে। কিন্তু ইন্সপেক্টর সোমনাথের কাছে তখনও পরিষ্কার নয় যে এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা ঠিক কোথায়। আর গল্পের লেখক ঠিক এই মুহূর্তেই একটা নতুন চরিত্রকে মঞ্চে নিয়ে আসেন, সিংঘানিয়া বাড়ির পুরনো মালি। এই ধরনের গল্পে পার্শ্ব চরিত্ররা প্রায়ই অনুঘটকের কাজ করে, তাই না? একদম। তারা এমন কিছু তথ্য দেয় যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এই মালি চরিত্রটাও ঠিক তাই। মালি থানায় এসে যা বলে তা রাহুলের ভদ্র ছেলে ভাবমূর্তিটাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। সে জানায় যে রাহুলের সৎ মা বিশাখা, যাকে সে মা জননী বলে ডাকে, তিনি খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর রাহুল পুরোপুরি বদলে যায়। মালি একটা ভয়ঙ্কর অভিযোগ করে। সে বলে রাহুল তার বাবার মতোই উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিল এবং মালির কিশোরী নাতনির দিকেও কুনজর দিয়েছিল। এই ভয়েই সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ওই জেনারেশনাল সিনের থিমটাকে আরও জোরালো করে। বাবা যা করেছিল, ছেলেও ঠিক সেই পথেই হাঁটছিল। এর মানে হলো রাহুলের শত্রু শুধু তার বাবার অতীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সে নিজের আচরণের কারণেও নতুন শত্রু তৈরি করেছিল। এই তথ্যটা পেয়ে ইন্সপেক্টর সোমনাথ বুঝতে পারেন যে কেসটা আরও অনেক বেশি জটিল। তিনি সেদিন রাতেই আবার রাহুলের ফ্ল্যাটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এখানেই গল্পটা একটা সাধারণ ক্রাইম থ্রিলার থেকে কিছুটা সুপারন্যাচারাল বা ভৌতিক দিকে মোড় নেয়। রাতের অন্ধকারে ফ্ল্যাটের থমথমে পরিবেশ, আর তার মধ্যে ইন্সপেক্টরদের অদ্ভুত সব অভিজ্ঞতা। হ্যাঁ, সাব ইন্সপেক্টর রহমান আলমারি থেকে মেয়েদের সঙ্গে রাহুলের কিছু ছবি খুঁজে পান। দেখে মনে হয় কেউ যেন ইচ্ছে করেই সেগুলো সামনে ফেলে রেখেছে। আর ইন্সপেক্টর সোমনাথ আলমারির আয়নায় এক মহিলার আবছা ছায়ামূর্তি দেখতে পান, যে তাকে বিছানার দিকে ইঙ্গিত করছে। রহস্য গল্পে এই ধরনের অলৌকিক উপাদান ব্যবহারের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। এটা কি সত্যিই কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি, নাকি তদন্তকারীদের মনের ভুল? লেখক এখানে একটা ধোঁয়াশা তৈরি করেন। এই ছায়ামূর্তিটা আসলে গল্পের অবচেতন মনের মতো কাজ করছে। যা লুকিয়ে আছে, যা বলা হচ্ছে না, সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সেই ছায়ামূর্তির ইঙ্গিত অনুসরণ করেই ইন্সপেক্টররা বিছানাটা পরীক্ষা করেন আর আবিষ্কার করেন যে খাটের নিচে একটা গোপন ড্রয়ার আছে। অনেক চেষ্টার পর যখন সেই ড্রয়ারটা খোলা হয়, তখন তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়াবহ দৃশ্য। ড্রয়ারের ভেতরে একটা কঙ্কাল, দুমড়ে মুচড়ে রাখা, গায়ে পুরনো শাড়ি আর কিছু গয়না। এটা গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে বড় টুইস্ট। একটা খুনের তদন্ত করতে এসে তারা আরেকটা পুরনো চাপা পড়ে থাকা অপরাধের সন্ধান পেল। এখন প্রশ্ন হলো, এই কঙ্কালটা কার? প্রথমে রাহুলের বাবাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু তিনি কিছুই চিনতে পারেন না বলে জানান। তখনই ইন্সপেক্টরের মাথায় পুরনো মালির কথা আসে। আবার সে মালি চরিত্রটির গুরুত্ব বোঝা যায়। তাকে থানায় ডেকে এনে কঙ্কালের সঙ্গে পাওয়া শাড়ি আর গয়নাগুলো দেখানো হয়। আর সেগুলো দেখেই তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি শনাক্ত করেন যে ওগুলো তার মা জননী, অর্থাৎ রাহুলের সৎমা
বিশাখার। তার মানে বিশাখার স্বাভাবিক মৃত্যু হয়নি, যেমনটা সবাই জানত। তাকে খুন করে ওই খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। এই আবিষ্কারটা পুরো কেসটাকে উল্টপালট করে দেয়। রাহুল সিংঘানিয়া, যে এতদিন এই গল্পের ভিকটিম ছিল, সে এখন নিজেই একজন সম্ভাব্য অপরাধী বা অপরাধের সহযোগী হিসেবে উঠে আসছে। ঠিক তাই। তাহলে কি রাহুলই খুন করেছিল, নাকি তার বাবা এর সঙ্গে জড়িত? বিশাখা কি রাহুলের কোনো কুকীর্তি জেনে ফেলেছিলেন, যার জন্য তাকে সরিয়ে দেয়া হয়? হঠাৎ করে অনেকগুলো নতুন প্রশ্ন সামনে চলে আসে। গল্পের শেষে ইন্সপেক্টর সোমনাথ মালিকে আশ্বাস দেন যে দোষী যেই হোক, শাস্তি সে পাবে। তিনি বলেন, কাল থেকে ফুল অ্যাকশন, আর কোনো ছাড়াছাড়ি নয়। এর শেষ দেখতে চাই এবার। এই সংলাপটা দিয়ে লেখক আমাদের বুঝিয়ে দেন যে গল্পের ক্লাইম্যাক্সটা খুব কাছে। এই গল্পটা আমাদের দেখায় যে কিভাবে একটা অপরাধের শিকড় বহু গভীরে বিস্তৃত থাকতে পারে। রাহুলের খুনের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো বিশাখার খুনের রহস্য। আর তারও পেছনে লুকিয়ে আছে রাহুলের বাবার বহু পুরনো এক পাপের গল্প। প্রত্যেকটা ঘটনা একে অপরের সাথে জুড়ে আছে। তাহলে সব মিলিয়ে শেষ অঙ্ক একটা অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক থ্রিলার। এখানে শুধু কে খুন করেছে সেই প্রশ্নটাই বড় নয়, বরং কেন খুন করেছে সেই উত্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাপ, প্রতিশোধ আর মুক্তির এক জটিল আখ্যান। একদম। আর গল্পটা শেষ হলেও আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। রাহুলের খুনের পেছনে আসল কারণটা কি? এটা কি মাধুরীর কয়েক দশক পুরনো প্রতিশোধ, নাকি সৎমা বিশাখার হত্যার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে, যার প্রতিশোধ কোনো অতৃপ্ত আত্মা নিয়েছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সিংঘানিয়া পরিবারের সেই অন্ধকার অতীতে, যেখানে এক প্রজন্মের করা পাপের ফল পরের প্রজন্মকে ভোগ করতে হয়।